আমি একটু এটা বড় করে নিই ইয়ে থেকে। জি, সবাই ভালো আছেন তো না? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে যুক্ত হয়েছে আবরার আব্দুল্লাহ আর আশিক হোসেন অপু। আমি বলবো যে এটা খুবই একটা আনন্দের সময় যে আমরা অবশেষে বাউবীর বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা যে এসএসসি প্রোগ্রাম করেছি, তার মধ্যে আমাদের অনলাইন ক্লাস শুরু হলো। আজকে আমাদের প্রথম ক্লাস। আমি খুবই আনন্দিত যে প্রথম ক্লাসে আমি আপনাদের সাথে সংযুক্ত হতে পেরেছি। কারণ আপনারা যারা ভর্তি হয়েছিলেন অনেকেই কিন্তু আমার কাছে এসে ভর্তি হয়েছিলেন। হয়তো আপনারা প্রথমত ভর্তির সময় আপনারা আমাকে দেখেছেন। এরপরে দীর্ঘদিন আমাদের একটা এই মহামারীর কারণে, এই করোনা ভাইরাস বা কোভিড এর জন্য আমরা একসাথে হতে পারিনি, বা আমাদের ক্লাস নির্ধারিত সময়ে আমরা করতে পারিনি। তো আমরা দেখেছি যে জেনারেল লাইনে আমাদের এই বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্ট বা অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হলেও এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু কোনো ক্লাস সেরকম ভাবে হয়নি। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা। তো সেরকম, জি, সেরকম হয়নি। কিন্তু এটা খুবই একটা আনন্দের খবর যে আমাদেরকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যেন আমরা ক্লাস নেই, এবং আমরা আজকে থেকে সেটা শুরু করেছি। আজকে ফার্স্ট ইয়ারের হিসাব বিজ্ঞান ক্লাস শুরু হতে যাচ্ছে, এবং ইংলিশ সেকেন্ড পেপার, মেবি ইংলিশ সেকেন্ড পেপার অথবা পরিণতি, যে কোনো একটা সাবজেক্ট বাংলা এই সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো এটা আমি আমি পার্সোনালি আমি খুবই খুশি হয়েছি এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য। তো আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছে এবং যারা যুক্ত হতে পারেননি, আমি আশা করব যে সবাই আস্তে আস্তে আমাদের সাথে যুক্ত হবে, এবং আমাদের এই প্ল্যাটফর্মে মোটামুটি আমরা যতজন ভর্তি হয়েছি সবাই আমরা ভর্তি হতে পারবো, মানে সবাই আমরা ক্লাস করতে পারবো। তো আপনারা, আমি আজকে প্রথম ক্লাস যেহেতু, আপনাদেরকে হিসাব বিজ্ঞান বিষয়টা কি বা কিভাবে আমরা কাজ করব, এটা ক্লাস করব, বা আমাদের পরীক্ষার কোশ্চেনটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে আলোচনা করব, এবং পাশাপাশি আপনাদেরকে একটা সাইট দেখাবো, যে সাইটটার মাধ্যমে আপনি এই আমাদের ক্লাসগুলো রিভিউ, বা মনে করেন যে অনেকে ক্লাস করতে পারবে না, আমরা ক্লাসগুলো ভিডিওতে আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা দিয়ে দিব, এবং সেখানে আপনারা পেয়ে যাবেন। তো সেই জিনিসটা আমরা এখানে আমরা বলে দিব। আমরা একটু শুরু করি, হ্যাঁ? জি স্যার। আচ্ছা। জি স্যার, শুরু করেন। আচ্ছা, আপনারা ভিডিওটা অন রাখতে পারেন, কোনো সমস্যা হলে মিউট করার প্রয়োজন নাই, আনমিউটে রাখেন। কোনো সমস্যা হলে আপনি আমাকে বলবেন, তাহলে আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা অফ থাকবে কারণ আমি একটু স্ক্রিন শেয়ার করবো এই কারণে। আচ্ছা, শুনতে সমস্যা হচ্ছে না তো, না? না, সাউন্ড ক্লিয়ার স্যার। সাউন্ড ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমরা একটা সাইট দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি একটা সাইট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিওইউ এলসিজিএইচএস অনলাইন ক্লাস 2020 আছে না? ইয়েস স্যার। জি আছে। আচ্ছা, আপনারা এই পেজটার মধ্যে, আপনারা আপনাদের ফেসবুক যে আইডি আছে সেই ফেসবুক আইডির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে @বিওইউ, অর্থাৎ আপনারা ফেসবুকের যে অ্যাড্রেসটা আছে, দেখেন এখানে যে ব্লু কালারে আমি সিলেক্ট করলাম, facebook.com লিখে bou.lcghs2020 এটা লিখে সার্চ দিলে আমাদের এই পেজটাতে আসবে, এবং এই পেজটা অবশ্যই আপনারা লাইক দিয়ে রাখবেন। এই পেজটা লাইক দিবেন এই কারণে, কারণ আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো কিন্তু আমাদের রেকর্ড হবে, এবং পরবর্তীতে এই ক্লাসগুলো আমরা চেষ্টা করব এই পেজের মধ্যে আপলোড করে দিতে। আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলও থাকবে, সেখানেও আপনারা করতে পারবেন, এখানেও করতে পারবেন। এক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা এই ক্লাসগুলো আমরা পরবর্তীতে আবার দেখতে পাবো, এবং যারা ক্লাস করতে পারেনি তারা করতে পারবে। ঠিক আছে? তাহলে আপনারা প্রথমত এটাকে আপনারা লাইক দিয়ে নিবেন ক্লাস শেষে। এবার আমরা আমাদের ক্লাস রিভিউতে যাই। আমাদের ক্লাস রিভিউর মধ্যে যেহেতু আপনারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, আপনাদের টোটাল ক্লাস হবে 20টা। এই 20টা ক্লাসের মধ্যে একটা ক্লাস হবে আপনাদের পরিচিতি, অর্থাৎ কিভাবে আপনারা পরীক্ষা দিবেন বা কিভাবে আপনারা ওএমআর শিট ফিল আপ করবেন, এই জিনিসটা আপনাদেরকে শেখানো হবে। আর 20টা ক্লাস হবে আপনাদের মূল ক্লাস। তো 20টা ক্লাস আমরা কিভাবে সাজাবো সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তো আপনাদের টোটাল সাবজেক্ট কিন্তু 7টা। এর মধ্যে আপনাদের ফার্স্ট ইয়ারে হবে বাংলা ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ম্যাথমেটিক্স মানে গণিত। যারা কমার্সে থাকবে তাদের হবে হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ইসলাম ধর্ম বা অন্যান্য যে ধর্ম আছেন, ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এটা থাকবে, এবং তার সাথে থাকবে আইসিটি।
আমি হচ্ছে মোহাম্মদ মাকসুদুর রহমান। আমি আপনাদের বাংলা প্রথম পত্র, হিসাব বিজ্ঞান এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট আমি আপনাদেরকে দিব। আপনারা যারা ওরিয়েন্টেশন ক্লাস করেছেন সেদিন হয়তো আপনাদেরকে রুটিন দিয়ে দেওয়া হয়েছে। করোনা মহামারীর কারণে হয়তো আপনাদের সাথে আমার সরাসরি দেখা হয়নি, ভর্তি সময় আমাদের সাথে দেখা হয়েছিল। এই রুটিন টুটিন সবকিছু আপনারা এই ফেসবুক পেজের মধ্যে পাবেন। আমরা যে ক্লাসগুলো করব বা আমাদের যে বইটা, আপনারা তো সবাই বই পেয়েছেন তাই না? Yes, sir. বই পেয়েছেন। আচ্ছা, বইটা পেলে আপনারা দেখবেন যে আপনাদের যে হিসাব বিজ্ঞান যে বইটা আছে সাবজেক্টটা, সেটার মধ্যে দেখবেন যে আপনাদের এইভাবে ইউনিট দেওয়া আছে। এখানে ইউনিট আপনাদেরকে হিসাব বিজ্ঞান পরিচিতি, কারবারি লেনদেন, হিসাব সমীকরণ। তো আমরা এখানে মোট 13টা ইউনিট আছে, যে 13টা ইউনিট কিন্তু আমাদের শেষ করতে হবে 20টা ক্লাসের মধ্যে, যেটা আমাদের জন্য আসলে খুব কঠিন হয়ে যায়। কারণ 20টা ক্লাসের মধ্যে এই এতগুলো ইউনিট শেষ করা এটা একটু চাপ হয়ে যায়। কিন্তু আমরা যদি একটু নিয়ম মতো ক্লাস করি এবং একটু যদি কষ্ট করি, একটু বাসায় যদি একটু প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য এটা খুবই ইজি হয়ে যায়। আচ্ছা, এই 20টা ক্লাস আমরা কিভাবে করব সেটার একটা ম্যাপ আমি তৈরি করেছি, একটা সম্ভাব্য ক্লাস আমি তৈরি করেছি, যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। যে এখানে বলা হয়েছে যে আমরা যে ক্লাসগুলো করব এই ক্লাসগুলোর পুরো টোটাল 21টা ক্লাস, একটা ক্লাস পরিচিতি থাকবে, 21টা ক্লাস আমরা কিভাবে করব সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই এই জিনিসটা, অর্থাৎ যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের ওই ফেসবুক পেজে যখন আপলোড করা হবে তখন আপনাদের এটা পিডিএফ হিসেবে আমি দিয়ে দিব। তাই এটা আপনাদের লেখার দরকার নাই, আপনারা ওইখান থেকেও কালেক্ট করতে পারবেন। আমরা আজকে প্রথম যে ক্লাসটা করবো, অর্থাৎ আজকে যে ক্লাসটা হচ্ছে, এখানে ক্লাস বিবরণ, হিসাব বিজ্ঞানের পরিচিতি ও প্রশ্ন কাঠামো। অর্থাৎ আমরা আজকে আলোচনা করব যে ক্লাসের বিবরণগুলো কি, যেটা আমি আপনার সাথে আলোচনা করছি যে ক্লাসগুলো কিভাবে হবে। এরপরে হিসাব বিজ্ঞানের পরিচিতি, আসলে হিসাব বিজ্ঞান কি সেটা আমরা বুঝবো, এবং তারপর কিভাবে পরীক্ষা হবে সেই প্রশ্ন কাঠামো নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বর ক্লাসে যেটা হবে, অর্থাৎ এর পরবর্তী প্রতি সপ্তাহে একটা করে ক্লাস হবে, তার পরবর্তী যে ক্লাসটা হবে সেখানে আমরা দেখবো যে হিসাব বিজ্ঞানের পরিচিতি। এখানে আমরা ওই আজকে যে হিসাব বিজ্ঞানের পরিচিতি করেছি, নেক্সট ক্লাসে আমরা সেটা বই দেখে আমরা আরো বিশাল আমরা আলোচনা করবো। তারপরে আমরা এক এক করে কারবারি লেনদেন, হিসাব সমীকরণ, দুতরফা, মূলধন মুনাফা লেনদেন, হিসাব, জাবেদা। জাবেদার ক্লাস অবশ্যই আমরা 2 সপ্তাহ করবো, শ্রেণী বিভাগের ক্লাস 2 সপ্তাহ করবো, এরপর প্রতিদিনের ক্লাস করবো, নবদান করবো। এইভাবে আমরা করতে করতে লাস্টের আমরা 3-4টা ক্লাস আমরা বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান করবো। অর্থাৎ আপনারা ক্লাস করবেন, হয়তো কোনো চ্যাপ্টারের সমস্যা হতে পারে, অথবা আপনারা বলতে পারেন যে স্যার এই জিনিসটা আমরা বুঝি নাই, বা ওই চ্যাপ্টারটা আমরা বুঝি নাই, বা এই ক্লাসটা আরেকবার নিলে ভালো হতো। তখন আমরা চেষ্টা করবো যে এখানে আপনাদের আবার এর মধ্যে আপনাদের কিছু পরীক্ষা হবে, যে পরীক্ষার মাধ্যমে আমরা আবার দেখবো যে আপনারা কতটুকু অ্যাচিভ করেছেন, বা কোন জায়গায় আপনার সমস্যা আছে, যেটা সমস্যা আছে সেটা আবার আমরা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আমরা প্রশ্ন কাঠামো নিয়ে আসলে এটা আলাপ করি, যে আসলে আমাদের এই পরীক্ষার কোশ্চেনটা কিভাবে হবে। তো আপনারা এখানে অনেকে আছেন যারা কিনা জেএসসি পরীক্ষা দিয়ে আছেন, তাই আপনার জন্য এটা খুব ব্যাপার বোঝাটা খুবই ইজি, যে আমাদের সৃজনশীল মাধ্যমে কোশ্চেন হয়। আমি আপনাদেরকে একটা প্রশ্ন ফরম্যাট দেখাচ্ছি, যে এখানে 100 নম্বরের যে মানবন্ধন দেওয়া আছে, এখানে বলা হয়েছে সৃজনশীল থাকবে 60 নাম্বার। অর্থাৎ আপনাদের সৃজনশীলে থাকবে 60 নাম্বার, আর বহু নির্বাচনে থাকবে 40 নাম্বার। সৃজনশীলের মোট 9টা প্রশ্ন থাকবে। এই 9টা প্রশ্নের মধ্যে আপনাদেরকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা নাম্বার থাকবে 10, ঠিক যেভাবে সৃজনশীল থাকে। তো এই এই 9টা প্রশ্নের মধ্যে আপনার যে প্রশ্নগুলো থাকবে, এখানে দেখেন একটা কোশ্চেনের ফরম্যাট দেওয়া আছে। এখানে বলা আছে ক বিভাগ। ক বিভাগ লেখা আছে আবশ্যিক। আবশ্যিক মানে ক বিভাগের যে প্রশ্নগুলো থাকবে, এখানে 2টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। কথা তো শোনা যাচ্ছে তাই না? জি জি স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, জি, থ্যাংক ইউ। এখানে ক বিভাগ বলা আছে আবশ্যিক, এবং এখানে দেখেন 1 এবং 2, 2টা প্রশ্ন দেওয়া আছে, 1 এবং এই যে 2, এই 2টা প্রশ্নের 2টা উত্তরই আপনাদেরকে দিতে হবে। এরপরে দেওয়া আছে খ বিভাগ। খ বিভাগে দেখেন বলা আছে যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিন। এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিন মানে হচ্ছে এখানে বাকি 9টার মধ্যে 7টা প্রশ্ন থাকবে, এই 7টা থেকে আমাদেরকে 4টা প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে বলেন তো কোনটা আমাদের জন্য বেশি সহজ, ক বিভাগ নাকি খ বিভাগ? খ বিভাগ। খ বিভাগটা বেশি, অর্থাৎ পরের যে বিভাগটা সেটাই আমাদের জন্য বেশি ইজি মনে হচ্ছে, কারণ এখানে আমরা চুজ করে কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো। তাই আমাদের আগের টার্গেট থাকবে, যেহেতু আমাদের 60 নাম্বারের মধ্যে এখানে আমাকে 23 পেতে হবে, 23 না পেলে কিন্তু আমার এখানে পাস আসবে না। ঠিক আছে, 60-এর মধ্যে 23 নাকি 20 পেতে হবে, 20 না পেলে আমার এখানে পাস আসবে না। তাহলে আমাকে প্রথম টার্গেট করতে হবে
যে আমি খ বিভাগের যে চারটার মধ্যে যেন আমি 4টা উত্তর দিতে পারি। তাই আমাদের এই অঙ্কগুলো আগে আমাদেরকে শেষ করতে হবে। যদি আমরা এই অঙ্কগুলো ভালো মতো শেষ করতে পারি, তারপর আমরা যাব ক বিভাগে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, তাহলে আমরা ফরম্যাট মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আর আপনাদেরকে আমি যে প্যাটার্নটা দেখালাম একটু আগে, ওই এখানে যে আমাদের ক্লাস, এখানে আপনাদেরকে 2-3টা ক্লাস পর থেকে, এখন তো প্রথম ক্লাস, এখন তেমন একটা হবে না, কয়েকটা ক্লাস করার পর আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এবং এই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা আমাকে সাবমিট করতে হবে, যেটা আপনাকে ইমেলের মাধ্যমে সাবমিট করতে হবে। এক্ষেত্রে আপনারা আমার আইডি রেখে দেবেন, আমরা আপনাকে আমার আইডি দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যখন রুটিন পেয়েছেন, রুটিনের মধ্যে আমার ফোন নাম্বার ছিল, এখানে আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এবং আমি আমার ইমেল আইডিটাকে একটু টাইপ করে দিচ্ছি, যাতে আমরা সহজে এটা দেখলে আমরা পেতে পারি। স্যার একটু দাঁড়ান প্লিজ স্যার। এটা হচ্ছে আমার ইমেল আইডি। আচ্ছা, যাই হোক, এটা এই পেজটা কিন্তু আপনি আপনাদেরকে ফরম্যাট করে, পিডিএফ ফরম্যাট করে আমরা আমাদের পেজের মধ্যে আপলোড করে দিব। তো আপনারা ওইখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। আর আপনাদের যাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আপনাদের সাথে যদি কারো যোগাযোগ থাকে, অবশ্যই তাদেরকে বলবেন যে তারা যেন নিয়মিত ক্লাস করে, এবং এই ক্লাসগুলো যদি কোনো কারণে মিসও করে বা আপনারাও যদি মিস করেন, তাহলে যেন ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা দেখেন। আচ্ছা, এবার আমরা ক্লাসে চলে যাই। আমাদের ক্লাসের মধ্যে আমরা প্রথম যে অধ্যায়টা, ইউনিট 1 হিসাব বিজ্ঞানের যে পরিচিতি, সেটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তো আমি এখান থেকে, যেহেতু আমি ই বুকের মাধ্যমে আমরা পড়ছি, আমরা প্রথম ইউনিটে দেখলাম। এখানে হিসাব বিজ্ঞান পরিচিতির মধ্যে আমরা 6টা পার্ট আমরা পাবো, টোটাল 6টা পার্ট। 6টা পার্টের মধ্যে এখানে দেওয়া আছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা ও ইতিহাস। সেকেন্ড পার্টে দেওয়া আছে হিসাব বিজ্ঞানের আওতা ও বিষয়বস্তু। 3 নাম্বার পার্টে দেওয়া আছে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য। 4 নাম্বার পার্টে দেওয়া আছে হিসাব বিজ্ঞানের সুবিধা। এরপর দেওয়া আছে তথ্য হিসাব ব্যবহারকারী এবং জবাবদিহিতা ও মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। আমরা সবগুলো পার্টে পড়বো। আমি একটু জেনে নিই, আবরার আব্দুল্লাহ, আপনি কি জানেন যে আপনার আইডি নাম্বার কত? হ্যাঁ স্যার। একটু আপনি বলবেন, কারণ আমরা তো আবার এটা প্রেজেন্টটা নিব, তো তাই আমি পরে ভুলে যাব, আমি আগে একটু নিই। আইডিটা তো স্যার আমার কাছে না, আমার আব্বুর কাছে রাখছি স্যার। আচ্ছা, ওকে, সমস্যা নাই। আপনি পরবর্তী ক্লাসে যখন আপনি অ্যাটেন্ড করবেন, আমাকে একটু কাইন্ডলি বলে দিবেন, আমি আপনার নামটা লিখে রাখবো। আচ্ছা ঠিক আছে। আর আশিক হোসেন, আপনি কি জানেন আপনার আইডি নাম্বার? জি স্যার, আইডি নাম্বারটা একটু খুঁজে বের করতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আপনি এটা, আমি আজকে প্রথম ক্লাস যেহেতু আপনারা দুজনই আছেন, আমি আপনাদের নামটা লিখে রাখলাম। নেক্সট ক্লাসে কিন্তু আপনারা অবশ্যই আইডি নাম্বারটা রাখবেন এবং আমাকে বলবেন, হ্যাঁ? এটা আপনার একটা প্রেজেন্ট থাকবে, কারণ যেহেতু আপনারা ক্লাস করছেন, আপনারা যদি এটা কোনো ধারাবাহিক মূল্যায়ন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নাম্বারগুলো পেয়ে যাবেন, যেহেতু আপনারা সরাসরি ক্লাস করছেন। ওকে, ওকে স্যার, ওকে। এখন আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং ইতিহাস সম্পর্কে আমরা একটু জানি। আমরা যদিও মূল ক্লাস পরবর্তী ক্লাসে করবো, আজকে জাস্ট একটু পরিচিত সাথে সাথে আমরা একটু জানাজানি করে নিচ্ছি। দেখেন, হিসাব কি, আমরা কিন্তু যদি চিন্তা করি। স্যার, স্যার আমার আইডিটা যদি একটু লিখে রাখতেন। জি শিওর, বলেন। 414 414 88 88 9 9 414 889। ওকে, থ্যাংক ইউ আবরার আব্দুল্লাহ, খুশি হলাম আপনি। ইউ ওয়েলকাম স্যার। আচ্ছা, তো আমাদের হিসাব যদি আমরা বলি, আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু হিসাব করে আসছি। আপনারা খেয়াল করবেন যে সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু হিসাব করি। কিভাবে হিসাব করি? মনে করেন আমি ঘুম থেকে উঠলাম, আমি কখন উঠলাম ঘুম থেকে? আমি যদি 5টার সময় উঠি, তখন আমার হিসাবটা হবে একরকম। আমি যদি 6টায় উঠি, তখন আমাদের হিসাব হবে একরকম। মনে করেন আপনাদের অফিস হচ্ছে 8টায়, আপনি ঘুম থেকে উঠলেন 7:30টায়, তখন আপনার হিসাবটা হবে অন্যরকম। যে আমার অফিস 8টায়, আমি কি এখন গোসল করতে পারবো? আমি এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে পারবো নাকি পারবো না? আমি কি এখন কি তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে রেডি হয়ে কি আমি আমার বাইক নিয়ে যাব নাকি রিক্সা নিয়ে যাব নাকি বাসে যাব নাকি হেঁটে রওনা দিব? আবার আপনি যদি মনে করেন যে 5টায় বা 4:30টায়, মানে আপনার অফিস 8টায়, আপনি উঠলেন 6টায় বা 6:30টায়, সেক্ষেত্রে আপনার হিসাবটা হচ্ছে অন্যরকম। যে আমি এখন ফ্রেশ হবো, আমি গোসল করবো ঠিক মতো, আমি খাওয়া দাওয়া করবো, নাস্তা করবো, তারপরে আমি ধীরে সুস্থে আস্তে আস্তে ঘুমবো। এইভাবে এই সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত দেখবেন যে যেদিন পরের ক্লাসে, মানে পরের দিন বেশি কাজ আছে, সেদিন চিন্তা করবেন আজকে একটু আগে আগে ঘুমাই, এটা আপনার একটা হিসাব। আবার যেদিন কোনো কাজ নাই, ফ্রাইডে আমাদের সবকিছু বন্ধ, আজকে একটু দেরিতে ঘুমাই, একটা মুভি দেখি রাতের বেলায়।
ঠিক আছে, একটা হরর মুভি দেখি বা একটা রোমান্টিক মুভি দেখি, অনেকক্ষণ পর্যন্ত দেখি, রাত 3টা 4টা 5টা পর্যন্ত মুভি দেখি, ঘুমিয়ে যাই। সকালবেলা ওঠার কোনো রাস্তা নেই। তো এরকম কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা হিসাব করছি। বা আমার কাছে আজকে বেশি টাকা আছে, আমি খরচ করবো এক হিসাবে, আমার কাছে আজকে কম টাকা আছে, আমি হিসাব করবো অন্যভাবে। তো এইভাবে মানুষ, সভ্য হোক বা মানে বুঝুক আর নাই বুঝুক না কেন, অনেক আগে থেকে কিন্তু মানুষ কিন্তু হিসাব করে আসছে। এবং এই হিসাব করতে 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 এক সময় তারা দেখলো যে আসলে এই হিসাবটা যেভাবে করে সেভাবে না করে এটা যদি একটা নির্ধারিত রুলস এর মাধ্যমে করে বা একটা নিয়মের মাধ্যমে করে, তাহলে সেই ক্ষেত্রে এই হিসাবটা সঠিক হবে। যেমন মনে করেন যে পূর্বে অনেক অনেক আগে মানুষের কাজ ছিল শুধুমাত্র শিকার করা, ফলমূল সংগ্রহ করা এবং খাবার খাওয়া। তারা কিন্তু আমাদের মতো কিন্তু আগুন জ্বালাতে পারতো না বা পোশাক পরিধান করতে পারতো না, বা তারা কাজ করতো না, মাস শেষে টাকা পেতো না, সে টাকা দিয়ে খেতো, এরকম কিন্তু কোনো কিছু করতো না। তাদের কাজই ছিল যে তারা বিভিন্ন রকমের শিকার করবে, ফলমূল সংগ্রহ করবে এবং খাবে। তো তখন তারা কি করতো, তারা অনেক ফলমূল যদি সংগ্রহ করতো, তাহলে সেই ফলমূলগুলো কি করতো, এক জায়গায় রাখতো এবং তারপর সেটা আস্তে আস্তে তারা খেত। দেখা যেত সেখান থেকে চুরি হয়ে গেছে, তারা কিন্তু বুঝতে পারতো না। কারণ হচ্ছে তাদের হিসাব ছিল, কিন্তু সেই হিসাবটা সঠিক নিয়মই ছিল, মানে মানে বিধিবদ্ধ কোনো নিয়ম ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যখন তারা এই নিয়মগুলো জানতে পারলো, তখন কিন্তু তারা এটা সংরক্ষণ করা বুঝতো এবং আস্তে আস্তে তারা এটাকে কি করলো, ব্যবহার করা শিখলো। তো এই হিসাবটা যখন বিজ্ঞানের আওতায় আসলো বা নিয়মের আওতায় আসলো, তখনই এটাকে পরিপূর্ণতা পেলো এবং সেটা আমরা এখন যে হিসাব বিজ্ঞান করবো, এই হিসাব বিজ্ঞানে কিন্তু এসেছে। যদি বইয়ের ভাষা আমরা একটু দেখি, তাহলে দেখেন এখানে বলা আছে যে মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ তাই সহজে সমাজবদ্ধভাবে বসবাস করতে পারে। অর্থাৎ সমাজবদ্ধভাবে বসবাস করার ফলে তাদের মধ্যে সেবার আদান প্রদান শুরু হয়। তাই সেবা যখন অর্থের মাধ্যমে আদান প্রদান হতে থাকে, তখন এই হিসাব নিকাশের প্রয়োজন। এই জন্য বলা হয় হিসাব বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার মতোই পুরনো। মানুষের জীবনে যত বৈচিত্র্যময় হয়ে উঠেছে, তেমনি হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয় অপরিহার্য হয়ে উঠেছে। মানুষের জীবন বিভিন্ন ধরনের আর্থিক ঘটনা ঘটতে পারে, সেগুলোকে নির্দিষ্ট পদ্ধতিতে সংরক্ষণ না করা হলে সঠিক ফলাফল করতে পারা যায় না। সুতরাং হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি বাস্তব বিষয়, যার মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিধিবদ্ধ করে নিয়ম অনুসারে আর্থিক ফলাফল নির্ণয় করে তার স্বাস্থ্য সংশ্লিষ্ট এবং আগ্রহী পক্ষসমূহের নিকট তথ্য প্রদান। আচ্ছা, তাহলে এখানে আমরা খুবই একটা সুন্দর একটা জিনিস দেখলাম যে আমাদের জীবনধারা যেমন অনেক পুরাতন, ঠিক তেমনি হিসাব বিজ্ঞানের ধারাটাও তেমন একটা অনেক পুরাতন। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা যদি বলা হয়, তাহলে এখানে দেখা গেছে যে একটা উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণটা কি বলা হয়েছে একটু খেয়াল করেন। মানিকনগর গ্রামের জনাব নজরুল ইসলামের একটি মুদি দোকান আছে। দোকানটির নাম বন্ধু স্টোর। প্রতিষ্ঠানের মালিক যখন উক্ত প্রতিষ্ঠানের জন্য 2 মণ ময়দা ক্রয় করেন, তখন বন্ধু স্টোরের 2 মণের মূল্য হিসাব কিছু নগদ টাকা প্রতিষ্ঠান থেকে রাখে। অপরপক্ষে 2 মণ ময়দা প্রতিষ্ঠানের সম্পত্তির ন্যায় বিক্রি করেছে। একটি কারবার প্রতিষ্ঠানে এমন অসংখ্য লেনদেন সংঘটিত হয়। এই সকল লেনদেনগুলো সুন্দর ও সুশৃঙ্খল ভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ করার মাধ্যমে আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা নিরূপণ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করে সেগুলো উহার ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে আমরা কি খেয়াল করলাম, একটু আবার একটু মনোযোগ দিয়ে দেখেন যে এখানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে এবং তারপর বলা হয়েছে যে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণ মানে হচ্ছে আমরা যদি যে হিসাবটা করবো সেই হিসাবটা যদি আমরা লিখে রাখি, অর্থাৎ আমরা যদি একটা খাতার মধ্যে হিসাবটাকে লিখে রাখি এবং সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখি, যেটাকে বলা হচ্ছে শ্রেণীবদ্ধ করা, এবং আর্থিক অবস্থা নিরূপণ করি, অর্থাৎ আমাদের মাস শেষে বা বছর শেষে কি পরিমাণ আর্থিক লেনদেন হলো, কত টাকা আসলো বা কত টাকা গেল, তার একটা সুন্দর একটা নিরূপণ করে রাখি এবং এটা একটা ব্যাখ্যা দিয়ে রাখি। যেমন আমি ক্রয় করলাম, কত টাকার জিনিস ক্রয় করলাম, কত টাকার জিনিস বিক্রি করলাম, ক্রয় করাতে আমার কত টাকা গেল, আসবাবপত্র কেনাতে আমার কত টাকা গেল, বা পণ্য বিক্রি করে আমি কত টাকা পেলাম, আসবাবপত্র বিক্রি করে আমি কত টাকা পেলাম, এই জাতীয় যে হিসাবটা আমরা করে রাখবো, সেটাই হচ্ছে হিসাব। তো বিশাল বড় বড় অনেক বড় বড় মনীষীগণ বিভিন্ন রকমের মতামত দিয়েছেন। এডব্লিউ জনসন অনেক বড় একজন হিসাব বিজ্ঞানী। তিনি বলেছেন যে টাকায় পরিমাপযোগ্য কারবারি লেনদেন সংগ্রহ, সংকলন, সুসংঘবদ্ধ লিপিবদ্ধকরণ, আর্থিক ফলাফল তৈরিকরণ, সেগুলো বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান। অর্থাৎ এটা আরো একটু ইজি ভাবে উনি বলেছেন
যে লেনদেন গুলো টাকায় পরিমাপ করা যায়। লেনদেন কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে। আপনার বন্ধু আপনার কাছে আসছে, এসেছে, আসার পর মনে করেন যে আপনার খুব সুন্দর একটা হেডফোন আছে, আর আপনার বন্ধুর মনে করেন যে একটা খুব সুন্দর একটা কি বলবো একটা ক্যাপ আছে, আর আপনি বললেন যে বন্ধু তোমার এই ক্যাপটা আমার খুব ভালো লেগেছে, এটা আমাকে দাও, আর আমার হেডফোনটা আমি তোমাকে দিয়েছি। দেখেন এখানেও কিন্তু একটা কি হলো, বিনিময় হলো, একজন দিল হেডফোন আরেকজন দিল ক্যাপ। কিন্তু এদের মধ্যে কি কোনো আর্থিক কোনো লেনদেন হয়েছে, টাকা পয়সা কি কোনো লেনদেন হয়েছে? না। টাকা না পয়সা কিন্তু কোনো লেনদেন হয়নি। যেহেতু টাকা পয়সার লেনদেন হয় নাই, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ক্যাপিটাল বলতে পারবো, এটাকে আমরা বিনিময় বলবো। তাহলে যে লেনদেনটা টাকায় পরিমাপযোগ্য হবে এবং কারবারি লেনদেন, আপনার ঘরের মধ্যে লেনদেন হতে পারে। আপনি আপনার ভাইকে আপনি 10 টাকা দিলেন বা আপনার বাবা আপনাকে 5 টাকা দিল, এটাও কিন্তু আপনি হিসাব বিজ্ঞান করা যাবে না। হিসাব বিজ্ঞান বলবো যখন এটা কারবারি লেনদেন হবে, অর্থাৎ কোনো ব্যবসায় করতে হবে। আর হিসাব বিজ্ঞানটা করা হয় ব্যবসায়ের মধ্যে, ঘরের মধ্যে কিন্তু হিসাব বিজ্ঞান করা হয় না। তাহলে টাকায় পরিমাপযোগ্য যে কারবারি লেনদেন সংগ্রহ করা হবে, সংকলন করা হবে, সুসংবদ্ধ ভাবে লিপিবদ্ধ করা হবে, অর্থাৎ একটা খাতার মধ্যে সেটা লেখা হবে। এরপরে সেই হিসাবটা দেখে আর্থিক ফলাফল তৈরি করা হবে এবং এগুলো বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হবে, তখন সেটাকে বলা হবে। আচ্ছা, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন বা যেটাকে আমরা ট্রিপল এ নামে জানি, তারাও একটা সংজ্ঞা দিয়েছে। তারা বলেছে যে যে পদ্ধতি অর্থনৈতিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে, এর ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, তাকে হিসাব বিজ্ঞান বলে। এই সংজ্ঞাটা থেকে আমরা একটু অন্যরকম একটা জিনিস আমরা বুঝতে পারি। যেমন এখানে কিন্তু একটু অন্যরকম কথা বলেছে। তারা বলেছে যে ট্রিপল এ থেকে বলা হয়েছে যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা কি করতে পারবো, তথ্য নির্ণয় করতে পারবো। অর্থাৎ আপনি যখন 1 বছরে হিসাব করবেন আপনার ব্যবসায়, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন পরের বছরে যে আমার আসলে কি করাতে আমার ভালো হলো, কি আমি কি এই এই জিনিসটা কেনাতে কি আমার বেশি লাভ হলো, নাকি ওই জিনিসটা আমি বিক্রি করাতে বেশি লাভ হলো। আপনি যখন এরকম একটা যখন জিনিস বুঝতে পারবেন, তখন আপনার হিসাবটা আরেকটু বাড়তে থাকবে বা আপনার ব্যবসাটা আরেকটু অন্যরকম হবে। এই কারণে এখানে এখানে বলা হয়েছে যে অর্থনৈতিক তথ্য নির্ণয় করা যাবে, পরিমাপ করা যাবে এবং এর ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। অর্থাৎ আপনি মনে করেন যে 10 রকমের প্রোডাক্ট রাখেন, আমি মোবাইল ফোন দিয়ে রাখি, মনে করেন আপনি নোকিয়া মোবাইল বিক্রি করেন, স্যামসাং বিক্রি করেন, এমআই ফোন বিক্রি করেন, তারপরে আপনার রিয়েলমি বিক্রি করেন, আইফোন বিক্রি করেন, এরকম বিভিন্ন রকমের সেট আপনি বিক্রি করেন। এখন আপনি দেখলেন যে মানুষ আসলে, আমি যে সেল করি এই সেলের মধ্যে মানুষ বেশিরভাগ সময় এমআই বা শাওমির যে সেট গুলো এগুলোই বেশি পছন্দ করে বা ভিভো সেট পছন্দ করে। হ্যাঁ, বা স্যামসাং এত একটা মানুষ পছন্দ করছে না, বা আইফোন পছন্দ করে কিন্তু খুব কম, বেশি একটা না, যাদের অনেক টাকা পয়সা আছে। ওই হিসাবটা যখন আপনি দেখবেন বছর শেষে, তখন আপনি চেষ্টা করবেন যে পরবর্তী বছরে আপনি ওই জাতীয় জিনিস যেটা আপনার বিক্রি হচ্ছে না, মনে করেন স্যামসাং আপনার বিক্রি হয়, বা আপনার মনে করেন যে স্যামসং ফোন রাখছেন সেটা আপনার বিক্রি হচ্ছে, তখন আপনি কি করবেন, ওই সেট গুলো আপনি না রাখার চেষ্টা করবেন। এই যে আপনি একটা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করলেন, এই জিনিসটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান। তাহলে আমরা কি মোটামুটি কি আমরা কি বুঝতে পেরেছি যে হিসাব বিজ্ঞান জিনিসটা কি? ইয়েস স্যার। আচ্ছা, স্যার তাহলে আমার আশা করি আমরা, স্যার জি আমার জি, আইডিটা যদি একটু নিতেন, আমার আইডিটা যদি একটু নিতেন। আচ্ছা আশিক হোসেন, জি বলেন। 355040 355 040। 040, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে বুঝলাম যে অবশ্যই হিসাব বিজ্ঞানের যে বৈশিষ্ট্যগুলো থাকবে, তার মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো থাকবে সেটা আমরা একটু দেখবো। যে একটু আমি আপনাদেরকে একটু নোট ডাউন করে দিই, কারণ আমাদের যেহেতু আমরা জুমে ক্লাস নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের সময় আসলে 40 মিনিট বাধা থাকে। আমি একটু আপনাদেরকে একটু নোট ডাউন করে দিচ্ছি, আপনারা চাইলে লিখতে পারেন অথবা আপনার পরেও লিখতে পারেন, কারণ এটা আমি পিডিএফ আকারে আপনাকে দিয়ে দেবো। এই আমরা যদি হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য দেখি, হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 নম্বরে দেখব যে আর্থিক লেনদেন হতে হবে। তারপর আমি 2 নম্বরে কি দেখলাম, যে কারবারি লেনদেন হতে হবে। আচ্ছা। 3 নম্বর দেখলাম যে তথ্য সংগ্রহ হবে। Sorry, একটু slow হয়ে গেছে। সংগ্রহ, তথ্য সংগ্রহ হবে।
তারপরে 4 নাম্বার দেখলাম আমি তথ্য সংরক্ষণ হবে। আচ্ছা, 5 নাম্বার দেখলাম আমি যে লিপিবদ্ধকরণ। 6 নাম্বার দেখলাম শ্রেণীবদ্ধকরণ। 6 নাম্বার দেখলাম শ্রেণীবদ্ধকরণ। তারপরে হলো এটা একটু সমস্যা হচ্ছে কেন। আচ্ছা, 6 নাম্বার দেখলাম আমরা শ্রেণীবদ্ধকরণ। আচ্ছা, এরপর আমরা দেখলাম শ্রেণীবদ্ধকরণের পর আমরা কি দেখতে পেলাম? আর্থিক নিরূপণ। আচ্ছা, তো আমরা এখান থেকে আমরা এই কয়েকটা জিনিস দেখলাম। আমরা দেখলাম যে হিসাব বিজ্ঞানের যদি বৈশিষ্ট্য আমরা দেখতে চাই, তাহলে বৈশিষ্ট্যের মধ্যে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। আর্থিক লেনদেন হতে হবে, কারবারি লেনদেন হতে হবে, তথ্য সংগ্রহ হবে, তথ্য সংরক্ষণ হবে, লিপিবদ্ধকরণ। ঠিক আছে, লিপিবদ্ধকরণ বানানটা একটু মিস্টেক হয়েছে। লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, আর্থিক নিরূপণ। অর্থাৎ হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্যের মধ্যে এই জিনিসগুলো আমাদের থাকবে। যদি এই জিনিসগুলো থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের হিসাব বিজ্ঞানের যে মানে যে বৈশিষ্ট্যগুলো বা যেটা যেটা প্রয়োজন সেই জিনিসগুলো ঠিকঠাক মতো করতে। তো আশা করি আমি আজকে আসলে প্রথম ক্লাসে আমি চেয়েছিলাম যে আপনাদেরকে যে হিসাব বিজ্ঞানের যে বৈশিষ্ট্যটা সেটা আসলে কিভাবে কি হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমার মনে হয় আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন তখন আমি বুঝতে পারবো যে আসলে আপনাদের কি কি সমস্যা হয়েছে বা কি কি বিষয়ে আপনাদের মতামত ছিল, সেটা আমরা বুঝতে পারবো। আর স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। শিওর বলেন। আর্থিক নিরীক্ষণটা স্যার লাস্টে একদম 6 নাম্বারটা একদম শেষেরটা আর্থিক নিরীক্ষণ ওটা কি স্যার? ওইটা আর্থিক, ওটা নিরীক্ষণ না, ওটা ছিল আর্থিক নিরূপণ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিরীক্ষণ স্যার, সরি। হ্যাঁ হ্যাঁ ওইটা। হচ্ছে যে আপনার যে ওই যে আমি আপনাকে বলছিলাম যে একটা বছর আপনি যখন কাজ করবেন, একটা বছর যখন আপনার হিসাবটা হয়ে যাবে, তখন কিন্তু আপনি কিন্তু এটা একটা ফাইনাল একটা রেজাল্ট বের করবেন যে আমার প্রতিষ্ঠানে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কি পরিমাণ ও পণ্য আছিল বা কি পরিমাণ। এই যে এটা যে রেজাল্টটা পাবেন সেটাই হচ্ছে আপনার আর্থিক নিরূপণ, অর্থাৎ আপনি সেটা বুঝতে পারবেন। এক কথা আমরা এটাকে রেজাল্ট বলতে পারি, যে আমাদের রেজাল্টটা কি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক তো ইউ স্যার। জি ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। তো যাই হোক, তো আমাদের মোটামুটি আমাদের ক্লাস আজকে আসলে আমাদের পরিচিতি পর্ব ছিল। তো আমি ভাবছিলাম যে আমাদের আসলে আমাদের স্টুডেন্ট সংখ্যা একটু বাড়বে বা বেশি থাকবে, তাহলে হয়তো আমাদের আর একটু ভালো হতো বা আমরা ভালোভাবে আমরা সবার সাথে পরিচিত হতে পারলাম। তো আপনাদেরকে আরেকটা কথা বলবো যে আপনাদের যদি সম্ভব হয়, যদিও আজকে মাত্র 2 জন আছেন আপনারা, আরো কয়েকজন স্টুডেন্ট যদি হয় তাহলে আপনারা একটা গ্রুপ খোলার চেষ্টা করবেন। হ্যাঁ, এই আচ্ছা গ্রুপটা থাকবে আপনাদের নিজস্ব গ্রুপ, আপনারা নিজেরাই হবেন অ্যাডমিন বা জন, এবং আমাকে এটার সাথে অ্যাড করে নেবেন। সেই ক্ষেত্রে ওই গ্রুপের মধ্যে দেখা যাবে আমরা আমাদের পেজে তো আমরা সবসময় আমাদের পড়াগুলো আপলোড করবোই, পাশাপাশি আপনাদের গ্রুপের মধ্যে আমরা দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি আপনার জিনিসগুলো পেয়ে যাবেন। তো এটা হয়তো আজকে না, আরো 2-1 দিন যাক, আরো 2-একটা ক্লাস হোক, আপনারা করেন, দেখেন স্টুডেন্ট বাড়ুক, তারপরে আস্তে ধীরে সুস্থ এটা করা হবে। আপনারা যতটা শেয়ার করবেন ততটাই কিন্তু আপনাদের কিন্তু এটা কিন্তু ভালো হবে এবং আপনারা পড়াশোনা হবে। আর আগামীকাল মনে হয় আপনাদের সাথে আমার আরেকটা ক্লাস থাকবে, সেটা আইসিটি। ইয়েস ওইটা স্যার। রুটিন দেখে দিবেন, মনে হয় সেম টাইমে, তাই না? আইসিটি ইয়েস স্যার। কালকে আরো আরো একটু স্টুডেন্ট, কারণ কমার্সের আপনাদের স্টুডেন্ট এমনিতে একটু কম, মনে হয় 8-10 জনের মতো ভর্তি হয়েছে। আর্টসে আরো বেশি আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের আরো কয়েকজন স্টুডেন্টের সাথে যোগাযোগ হবে। তো কালকে আমরা এই কাজটা করতে পারবো, আবার নেক্সট শনিবার আপনাদের সাথে আমার আবার বাংলা ক্লাস হবে। ইয়েস স্যার। তো এই তো আজকে আমি বিদায় নিব, আপনারা ভালো থাকেন সবাই। ঠিক আছে, সুন্দরভাবে থাকবেন। যেহেতু করোনা ভাইরাস, প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবেন না, আর বাসার বাইরে গেলেও আপনারা মাস্ক পরিধান করে তারপরে যাবেন। আর যোগাযোগ রাখবেন আমাদের সাথে ইনশাল্লাহ। ভালো জি থাকবেন। ইনশাআল্লাহ। জি, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার।